আমি সীমা। আজ আপনাদের যে গল্পটা শোনাতে এসেছি সেটা সম্পূর্ণ আমার জীবন থেকে নেওয়া। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আর সমর্থন আমাদের নতুন নতুন গল্প নিয়ে আসতে উৎসাহিত করবে। চলুন শুরু করা যাক আমার জীবনের সেই গোপন এবং বিতর্কিত অধ্যায়। আমি তখন সবে কলেজে পা দিয়েছি। শহর থেকে দূরে আমার দাদা বৌদির সংসার। দিদির বিয়ে হয়েছে প্রায় বছর 5। দিদি মানে রীতা সংসারের কাজ আর ছোট দুটো বাচ্চা সামলাতে গিয়ে যেন নিজেকে হারিয়ে ফেলেছে। তার জীবনে তখন শুধু দায়িত্ব আর কর্তব্য। আর আমি ছিলাম তখন মুক্ত হাওয়ার মতো, সবে নিজের শরীর আর মনের ভেতরের পরিবর্তনগুলো বুঝতে শিখছি। গ্রীষ্মের ছুটিতে গিয়েছিলাম দিদির বাসায়। বাবার কাছে জেদ ধরে গিয়েছিলাম, কারণ দিদির কাছে যাওয়া মানে আমার কাছে একটা অন্যরকম স্বাধীনতা। দিদির শ্বশুরবাড়িটা বেশ বড়, একটা পুরনো আমলের ইটের বাড়ি। একতলায় দিদিরা থাকে আর দোতলায় দুলাভাইয়ের পলাশ এক মামা থাকেন। প্রথম দিন থেকেই একটা অদ্ভুত নীরবতা আর শীতলতা অনুভব করেছিলাম দিদি আর দুলাভাইয়ের সম্পর্কের মধ্যে। দিদি সর্বক্ষণ বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকত, আর দুলাভাই নিজের কাজ আর সন্ধ্যার আড্ডা নিয়ে। ওদের মধ্যে সেই প্রথম বিয়ের সময়ের মিষ্টি খুনসুটি বা গভীর চাহনি কিছুই ছিল না। আমার চোখে ব্যাপারটা ধরা পড়ত, হয়তো দুলাভাইয়ের চোখেও পড়ত। পলাশ দুলাভাই দেখতে বেশ স্মার্ট, লম্বা, গায়ের রংটা উজ্জ্বল শ্যামলা, আর কথা বলার ধরনটা খুবই মিষ্টি। উনি কথা বলার সময় হাসলে চোখ দুটো ছোট হয়ে যেত, যেটা দেখতে আমার খুব ভালো লাগত। উনি আমার থেকে প্রায় 10 বছরের বড়। দিদিকে বলতাম, দিদি, দুলাভাই এত হ্যান্ডসাম, আর তুমি সবসময় এমন মুখ গোমরা করে থাকো কেন? দিদি শুধু হেসে বলতো, এখন তোমার ভালো লাগছে, কটা দিন যাক, তখন বুঝবি সংসার কাকে বলে। দিদির কথাগুলো আমার মনের কোণে একটা সূক্ষ্ম অস্বস্তি তৈরি করত। আমার কলেজে পড়ার সুবাদের শাড়ি পরার একটা নতুন শখ হয়েছিল। একদিন সন্ধ্যায় দিদির নীল রঙের একটা জামদানি শাড়ি আবদার করে পরেছিলাম। গরমে একটু হাঁসফাঁস করছিলাম, তাই জানালার ধারে গিয়ে দাঁড়িয়েছিলাম। অন্ধকার প্রায় ঘনিয়ে এসেছে, কেবল রাস্তার ল্যাম্পপোস্টের আলোটা এসে ঘরের মেঝেতে তির্যকভাবে পড়েছে। আমি অন্যমনস্ক ছিলাম। হঠাৎ পেছন থেকে দুলাভাইয়ের কণ্ঠস্বর কানে এলো, বাহ সীমা, তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগছে তো। আমি চমকে উঠে ঘুরে দাঁড়ালাম। দুলাভাই সম্ভবত ছাদে যাবেন বলে সিঁড়ি দিয়ে উঠছিলেন, কিন্তু আমাকে দেখে থেমে গিয়েছিলেন। আমি লজ্জা পেয়ে একটু হাসলাম, ধুর দুলাভাই, কি যে বলো, গরমে তো মরে যাচ্ছি। তিনি সিঁড়ির ধাপ থেকে নেমে আমার দিকে আরও এক ধাপ এগিয়ে এলেন। ঘরের মৃদু আলোয় তার চোখ দুটো চিকচিক করছিল। তিনি হেসে বললেন, না, সত্যি বলছি, এই নীল রংটা তোমাকে দারুণ মানিয়েছে। রীতা তো আজকাল এসব সাজগোজ ছেড়েই দিয়েছে, তবে তোমার এই বয়সে একটু সেজেগুজে থাকাই ভালো। তার এই সহজ প্রশংসাটা আমার মনে এক ধাক্কা দিয়ে গেল। এটা শুধু একটা প্রশংসা ছিল না, মনে হয়েছিল যেন একটা গভীর দীর্ঘশ্বাস। রীতা তো আজকাল এসব সাজগোজ ছেড়েই দিয়েছে, কথাটা আমার কাছে দিদির প্রতি তার একটা চাপা অভিমান বলে মনে হয়েছিল। সেই দিন থেকে যেন সব কিছু বদলে দিতে শুরু করল। দুলাভাইয়ের ওই কথাটা আমার মনে নিষিদ্ধ প্রেমের প্রথম বীজটা বুনে দিয়েছিল। আমি অবচেতনভাবেই শাড়িটা পরার সময় একটু বেশি মনোযোগ দিতাম, কিংবা তার সামনে যাওয়ার আগে চুলটা ঠিক করে নিতাম। পরের কয়েকটা দিন আমি লক্ষ্য করলাম দুলাভাই কথায় কথায় আমার দিকে তাকান। হয়তো দিদি বা বাচ্চারা অন্য কাজে ব্যস্ত, আর সেই ফাঁকে তার স্থির চোখ দুটো আমার ওপর। সেই দৃষ্টিতে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, কিন্তু ছিল এক গভীর আকর্ষণ, যা সহজেই যে কোনো যুবতী মেয়ের মনকে দোলা দিতে পারে। একদিন বিকেলে রান্নাঘরের পাশে বসে আমি খবরের কাগজে একটা চাকরির বিজ্ঞাপন দেখছিলাম। দিদি তখন বাচ্চাদের ঘুম পাড়াচ্ছিল। দুলাভাই অফিস থেকে ফিরে এসে রান্নাঘরের দরজা দিয়ে ভেতরে ঢুকলেন। তার মুখটা ঘেমে গিয়েছিল। এক গ্লাস জল দেবে সীমা, খুব তেষ্টা পেয়েছে। আমি তাড়াতাড়ি উঠে ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে গ্লাসে ঢেলে দিলাম। গ্লাসটা তার হাতে দিতে গিয়ে আমাদের হাত প্রায় ছুঁয়ে গেল। সামান্য একটা স্পর্শ, কিন্তু আমার সমস্ত শরীরে যেন একটা বিদ্যুতের স্রোত বয়ে গেল। আমি দ্রুত চোখ তুলে তাকালাম তার দিকে। তিনি জলটা এক নিঃশ্বাসে পান করে গ্লাসটা আমার হাতে ফিরিয়ে দিলেন, কিন্তু এই সময় তার চোখ আমার দিকে নয়, আমার ডান হাতের ওপর এসে থমকে গেল। আমার হাতে তখন নতুন কেনা দুটো চুড়ি ছিল। এই চুড়ি দুটো নতুন কিনেছ, সুন্দর হয়েছে, তিনি বললেন। হ্যাঁ দুলাভাই, গত সপ্তাহে বাজার থেকে কিনেছি। তিনি মৃদু হেসে গ্লাসটা আমার হাত থেকে নিতে গিয়ে খুব স্বাভাবিকভাবেই আমার হাতের ওপর আরেকবার স্পর্শ করলেন, এবার আগেরবারের চেয়ে একটু বেশি সময়।
সেই স্পর্শের মধ্যে এক গভীর উষ্ণতা ছিল, যা আমি জীবনে প্রথমবার অনুভব করলাম। আমার মনে হচ্ছিল যেন আমার হাতের শিরায় শিরায় আগুন লেগে গেছে। আমি সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নিতে পারলাম না, কেবল চুপ করে দাঁড়িয়ে থাকলাম। আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। তিনি আমার দিকে তাকালেন, কিন্তু সেই চাহনিতে ছিল এক অদ্ভুত চঞ্চলতা, যেটা আমি আগে কখনো দেখিনি। মুহূর্তের জন্য মনে হয়েছিল তিনি যেন আমার মনের ভেতরের সেই নিষিদ্ধ অনুভূতিটা ধরতে পেরেছেন। সেই রাতে বিছানায় শুয়ে আমার বারবার সেই স্পর্শের কথা মনে পড়তে লাগল। আমার মনে হচ্ছিল, এই স্পর্শটা তো আমার অপরিচিত নয়, কেন তবে আজ এটা আমাকে এত চঞ্চল করছে? দিদির স্বামী, আমার দুলাভাই, এই সম্পর্কটা তো আমার কাছে একটা পবিত্র সম্পর্ক। কিন্তু আমার মন তখন এই সমস্ত সামাজিক বন্ধনকে অস্বীকার করতে চাইছিল। সেই নিষিদ্ধ অনুভূতির আকর্ষণ আমাকে ধীরে ধীরে এক গভীর অতলে টেনে নিয়ে যাচ্ছিল। পরের দিন থেকে আমাদের এই লুকানো সম্পর্কটা যেন আরও এক ধাপ এগিয়ে গেল। দিদির অনুপস্থিতিতে দুলাভাই যেন একটু বেশি কথা বলতেন আমার সাথে। রাতের খাবার শেষে সবাই যখন ঘুমিয়ে পড়ত, তখন দুলাভাই প্রায়ই দোতলার বারান্দায় গিয়ে বসতেন। আমি দেখতাম যে আমার শোয়ার ঘরের জানালাটা দিয়ে বারান্দাটা দেখা যায়। একদিন সাহস করে আমিও বাইরে এলাম। একটা হালকা ওড়না গায়ে জড়িয়ে ছাদে উঠলাম। আকাশে তখন কেবল চাঁদটা জ্বলজ্বল করছে। দুলাভাই একটা চেয়ারে বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিলেন। আমার পায়ের আওয়াজে তিনি পেছন ফিরলেন। তার চোখে সামান্য অবাক হওয়ার ছাপ ছিল, তবে সেটার চেয়ে বেশি ছিল একটা চাপা আনন্দ। আরে সীমা, তুমি এত রাতে ঘুম আসছিল না? আমি ধীরে ধীরে তার পাশে রাখা অন্য চেয়ারেটায় বসলাম। না দুলাভাই, খুব গরম লাগছিল, তাই একটু ছাদে এলাম। সেদিন আমরা প্রায় 1 ঘন্টা বসেছিলাম। তিনি আমাকে তার জীবনের কিছু কঠিন সময়ের কথা বললেন। অফিসের চাপ, দিদির সাথে তার দূরত্ব, তার একাকিত্ব। তার কথা শুনে আমার মনটা বিষণ্ণ হয়ে গেল। একজন মানুষ যার পাশে তার স্ত্রী আছে, তবুও কেন সে এত একা? তিনি একসময় খুব ঘিরে বললেন, জানো সীমা, রীতা এখন আর আমার ছোট ছোট অনুভূতিগুলো বোঝে না। হয়তো সংসার আর বাচ্চাদের নিয়ে সে এত ব্যস্ত যে তার আর সময় হয় না। আমার কেমন যেন মনে হয় আমি বাড়িতে থেকেও ভীষণ একা। তার এই স্বীকারোক্তি আমার হৃদয়ের দুর্বলতম জায়গায় আঘাত হানল। আমার মনে হলো, এই মানুষটির আমার মতো একজন মানুষের সঙ্গ দরকার, যে তার কথা শুনবে। আমি তখন আবেগের বশবর্তী হয়ে নিজের অজান্তেই বলে ফেললাম, না দুলাভাই, তুমি একা নও, আমি তো আছি, আমি তোমার সব কথা শুনব। আমার কথা শুনে দুলাভাইয়ের চোখে একটা অন্যরকম আলো ঝলসে উঠল। তিনি তার হাতটা আমার দিকে বাড়িয়ে দিলেন, আর আমি প্রায় কোনো দ্বিধা ছাড়াই তার হাতটা ধরে ফেললাম। সেই শীতল চাঁদনি রাতে আমাদের দুজনের হাতের উষ্ণতা মিশে গিয়েছিল এক অভিন্ন নিষিদ্ধ আবেগে। তিনি খুব নরম সুরে বললেন, তুমি জানো সীমা, তুমি রীতার ছোট বোন হলেও মাঝে মাঝে আমার মনে হয় তুমি অনেক বেশি পরিণত। তোমার সান্নিধ্যে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। তার হাতের স্পর্শে আমার শরীরে যেন হাজারটা প্রজাপতি ডানা ঝাপটাচ্ছিল। এই স্পর্শ, এই কথোপকথন সবটাই ছিল সামাজিকতার সীমার বাইরে, কিন্তু তখন আমার কাছে এই জগৎ, এই সম্পর্ক কোনো কিছুরই তোয়াক্কা করার মতো শক্তি ছিল না। কেবল দুজন মানুষের নীরব গোপন আকাঙ্ক্ষার সুর তখন চাঁদের আলোয় মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। আমাদের এই গোপন ঘনিষ্ঠতা বাড়তে থাকে। কখনো সকালে চা বানানোর সময় রান্নাঘরে হঠাৎ আসা দুলাভাইয়ের উপস্থিতি, কখনো বা অন্ধকারে সিনেমা দেখার সময় দুজনের পায়ের স্পর্শ। প্রতিটি ছোট মুহূর্ত যেন আমাদের সম্পর্কটাকে আরও গভীরে টেনে নিয়ে যাচ্ছিল। একদিন সন্ধ্যায় আমি ভেজা চুল নিয়ে বাথরুম থেকে বেরোলাম। একটা হালকা সুতির সালোয়ার কামিজ পরা ছিল। ভেজা চুলের কারণে আমার গলা আর পিঠের কাছে কামিজটা শরীরে একটু চেপে বসেছিল। ঘরে আলো ছিল না, কেবল বাইরে থেকে আসা আবছা আলোয় ঘরটা আলোকিত। আমি চুল মুছতে মুছতে যখন জানালার দিকে যাচ্ছিলাম, দুলাভাই হঠাৎ করে ঘরটায় ঢুকলেন। তিনি হয়তো অন্য কিছু খুঁজতে এসেছিলেন। আমাকে দেখে তিনি থমকে দাঁড়ালেন। আমাদের দুজনের মধ্যে তখন কেবল 2 হাত দূরত্ব। তার চোখ দুটো আমার দিকে স্থির হয়ে আছে। সেই চোখে ছিল না কোনো কৌতুক, ছিল কেবল এক গভীর তীব্র দৃষ্টি। সেই দৃষ্টি যেন আমার ভেতরের সব লাজ্জুকতাকে মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দিতে চাইছিল। আমি একটু ইতস্তত করে বললাম, কিছু খুঁজছিলে দুলাভাই? তিনি কোনো জবাব দিলেন না, কেবল ধীরে ধীরে আমার দিকে আরও একটু এগিয়ে এলেন। তার শরীরের সেই পরিচিত পুরুষালী গন্ধটা আমার নাকে এসে লাগল। আমার হৃৎস্পন্দন দ্রুত হতে শুরু করল। আমি জানি এই মুহূর্তটা বারণ, নিষিদ্ধ, কিন্তু আমি সরে যেতে পারছিলাম না।
আমার শরীর যেন এই স্পর্শের অপেক্ষা করছিল। তিনি খুব ধীরে তার ডান হাতটা বাড়িয়ে আমার ভেজা চুলের গোড়ায় রাখলেন, আঙ্গুলগুলো দিয়ে আলতো করে আমার মাথাটা তার বুকের দিকে টেনে নিলেন। তারপর আমার কানের কাছে ফিসফিস করে বললেন, সীমা, তুমি কেন এমন করলে? আমার সব নিয়ন্ত্রণ তোমার জন্য ভেঙে যাচ্ছে। তার এই উষ্ণ নিঃশ্বাস আমার কানের কাছে এসে লাগতেই আমার শরীরের সমস্ত প্রতিরোধ ভেঙে গেল। আমি নিজের অজান্তেই তার শক্ত বুকের সঙ্গে আরও একটু ঘেঁষে দাঁড়ালাম। এক তীব্র আবেগ তখন আমার সমস্ত শরীরকে গ্রাস করেছিল। আমি কেবল চোখ বন্ধ করে তার সেই উষ্ণতা আর ঘনিষ্ঠতার অনুভূতিতে ডুবে যাচ্ছিলাম। সমাজ, দিদি, সংসার সব কিছু যেন সেই মুহূর্তে মিথ্যা মনে হচ্ছিল। কেবল সত্যি ছিল তার শরীরের উষ্ণতা আর আমার বুকে সেই নিষিদ্ধ সম্পর্কের তীব্র আকাঙ্ক্ষা। তিনি আমার পিঠে তার অন্য হাতটা রাখলেন। সেই স্পর্শটা ধীরে ধীরে আমার শরীরের নিচের দিকে নেমে গেল।